প্রতিমা দেবীর বাড়িতে একমাত্র ছেলে সুরেশের বিয়ে। পরিবারে 2 মেয়ে ঝুমা, মিষ্টি এবং স্বামী, সবাই মিলে মোট 5 জনের সংসার। নতুন বৌমা বাড়িতে আসার পর রাতের বেলা সবাই গোল হয়ে বসে এবং এক এক করে বৌমাকে তাদের তরফ থেকে উপহার দেয়। বৌমা, এটা আমাদের পরিবারের নিয়ম। নতুন বৌমা এলে তাকে সবাই মিলে কিছু না কিছু উপহার দেয়। তোমার শ্বশুর মশাই তোমার জন্য এই সোনার বালা দুটো গড়িয়েছেন। নাও, ওনার হাত থেকে গিফটটা নিয়ে নাও। বৌদি, এই নাও, আমি তোমার জন্য এই গোল্ড রিংটা এনেছি। আশা করি এটা তোমার পছন্দ হবে। হ্যাঁ দিদি, এই আংটিটা খুব সুন্দর। সত্যি তোমার চয়েস খুব ভালো। আমার তো খুব পছন্দ হয়েছে। আর বাবা, আপনার দেওয়া উপহারটা খুব সুন্দর হয়েছে। মিষ্টি, এবার তুই আগিয়ে আয়। তোর বৌদির জন্য কি এনেছিস কই দেখি। তাই তো মিষ্টি, তুই বৌদির জন্য কি এনেছিস বার কর না। আমাদের কাউকেই তো দেখাসনি। খুব সিক্রেট বুঝি? কেন আমাকে শুধু শুধু লজ্জা দিচ্ছ তোমরা? বৌদি দেখো, আমি বাবার মতো বিজনেসম্যান নয়, আবার বড়দির মতো চাকরিও করি না। আমি সাধারণ স্টুডেন্ট। নিজের পকেট মানি বাঁচিয়ে বাঁচিয়ে তোমার জন্য এই ছোট্ট গিফটটা নিয়ে এসেছি। একবার দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। সুকন্যা তার ছোট ননদের হাত থেকে গিফটটা নেয় এবং খুলে দেখে তাতে একটি ছোট্ট মতো নাকের। আরে বাহ, এটা তো খুব সুন্দর। তুমি আমাকে এত কিউট এক নোজ পিন গিফট করেছো। সত্যি তোমার চয়েস খুব ভালো। আমি তো একেবারে ইমপ্রেস হয়ে গেছি। থ্যাংক ইউ বৌদি, তোমার পছন্দ হয়েছে এটা শুনে আমার খুব ভালো লাগছে। আচ্ছা মা, সবাই তো মোটামুটি গিফট দিয়ে দিল। এবার তুমি বলো, তুমি বৌদির জন্য কি এনেছো? তোমার গিফট কই? হ্যাঁ তাই তো মা, তুমি কি গিফট দিচ্ছ? তোমার হাতে তো কোনো গিফট নেই। গিফট তো আমি রেডি করেই রেখেছি। তবে বৌমা, আমি তোমাকে যে জিনিসটা দেব সেটা এখানে আনা যাবে না। সেই গিফটের জন্য তোমাকে আমার সঙ্গে গিফটার কাছে যেতে হবে। ও বাবা, কি এমন গিফট করছো দেখি তো। এই চল সবাই মিলে যাই, দেখি মা বৌদির জন্য কি গিফট এনেছে। প্রতিমা দেবী তার বৌমাকে নিয়ে গিফট দেখাতে যায়। পেছন পেছন পরিবারের বাকি সদস্যরাও যায় এবং প্রতিমা দেবী রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ান। আচ্ছা মা, তুমি রান্নাঘরের গেটে এভাবে ফিতে বেঁধে রেখেছো কেন? ব্যাপারটা কি বলো তো? আরে ব্যাপারটা তো খুবই সোজা। আমি বৌমাকে আমার রান্নাঘরটাই গিফট করছি। আজ থেকে এই রান্নাঘরটাই সম্পূর্ণভাবে বৌমার। বৌমা, এখানকার চাবিটাও তোমাকে দিলাম আর পুরো দায়িত্বটাও। সে কি, এই ধরনের গিফট তো আমি আগে কখনোই দেখিনি। দেওয়ার মধ্যে স্পেশাল কি আছে মা? আরে বাবা, এখানে অনেক কিছু স্পেশাল আছে। একটা বৌমা যখন বাড়িতে আসে না, তখন শাশুড়িরা কখনোই খুশি মনে তাকে সম্পূর্ণরূপে রান্নাঘর ছেড়ে দেয় না। কিন্তু আমি সেই ধরনের নয়। আমি আমার বৌমাকে রান্নাঘর সম্পূর্ণভাবে ছেড়ে দিতে চাই, যাতে করে ও নিজে স্বাধীনতা পায় আর যা ইচ্ছা তাই রান্না করতে পারে। রান্নাঘরের জন্য বা রান্নার জন্য কাউকে ওকে না কৈফিয়ত দিতে হবে না, বুঝলি? শাশুড়ির কথা শুনে সুকন্যা মনে মনে খুবই খুশি হয়ে যায় আর বলে, মা, আপনি আমাকে সত্যি সত্যি বলছেন এই রান্নাঘরটা সম্পূর্ণভাবে আমার? মানে আমি যা খুশি তাই করতে পারি, কেউ আমাকে কিচ্ছু বলবে না? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে বাবা, আমি তো নিজে বলছি যে আমি সবার সামনে সবাইকে সাক্ষী রেখে তোমাকে এই রান্নাঘরের দায়িত্বটা দিলাম, সঙ্গে রান্নাঘরটাও। এবার তুমি নিশ্চিন্তে থাকো বৌমা। বাহ মা, তুমি সত্যি অন্যান্য শাশুড়িদের মতো নয়, খুবই মডার্ন হয়ে যাচ্ছ তো দেখছি। হ্যাঁ, মা তো অনেকই আপডেট হয়ে গেছে। এটা দেখে তো বেশ ভালোই লাগলো। এভাবেই একে একে সবাই প্রতিমা দেবীর খুব সুনাম করে। কয়েকদিন পর থেকে সুকন্যা রান্নার দায়িত্ব নিয়ে নেয়। প্রথম দিনে সে যখন রান্নাঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে সাজিয়ে রাখে, তখন সবাই খুব খুশি হয়ে যায় আর বলে, বাহ বৌদি, খাবার থেকে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। কি রান্না করেছো গো? মনে হচ্ছে তো মাছ রান্না করেছো। বৌদি, তোমার রান্নার গন্ধ কিন্তু শুকেই মনে হচ্ছে রান্না দারুণ হয়েছে। আমার তো খিদে ডবল হয়ে গেল গো। তাড়াতাড়ি দাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। আরে বাবা, তোমরা তো সবাই খাবার আগেই এত সুনাম করছো। আগে খেয়ে দেখো, তারপর যার যা বক্তব্য বলবে। আগে থেকে সুনাম আমি নেব না কিন্তু। এরপর সুকন্যা খাবারের জায়গা খুলে সবার সামনে মেলে ধরে। খাবার দেখে সবাই চোখ কপালে তোলে। বৌমা, এটা তুমি কি রান্না করেছো? মাছের তরকারি, তাতে আবার ভাত, মানেটা কি? মাছের ঝোলে ভাত পড়ে গেছে নাকি? মাছের ঝোলে ভাত পড়েনি মা, আমি তো মাছের ঝোল ভাত রান্না করেছি।
বৌদি, এটা কি ধরনের মাছের ঝোল ভাত? এতদিন ধরে আমরা মাছের ঝোল ভাত খেয়ে এসেছি, কিন্তু এই ধরনের তো কখনো খাইনি। তুমি কি মাছ ভাত সব একসঙ্গে রান্না করে দিয়েছো নাকি? হ্যাঁ মিষ্টি, তুমি একেবারে ঠিক ধরেছো। আসলে এই রান্নাটা না খুব ইউনিক। প্রথমত রান্না করতে গেলে বেশি মশলা করতে হয় না, আলাদাভাবে ভাত রান্না করো, আলাদাভাবে মাছ রান্না করো, অনেক ঝামেলা। তার থেকে ভাত মাছ সব একসঙ্গে রান্না করে মশলা দিয়ে দিলেই তো হলো। যেমন খেতে ভালো, তেমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো। খেয়ে দেখো না কত ভালো হয়েছে, বুঝলে? বাবা গো, এই আবার কি ধরনের মাছ ভাত? এই ধরনের খাবার খাওয়া যায় নাকি? খাওয়া যায় না মানে? একবার খেয়ে তো দেখো, তারপর তো বলবে। আচ্ছা বলো তো, এমনিতে আমরা মাছ ভাত কিভাবে খাই? মাছের ঝোল ভাতের সঙ্গে মিশিয়ে, তাই না? তাহলে এটা তো অলরেডি ভাতের সঙ্গে মাখানো রয়েছে, তোমাকে এক্সট্রা করে আর কষ্ট করতে হবে না। সুকন্যার কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। এই অদ্ভুত ধরনের কথাবার্তা কেউ শোনেনি, বা এই অদ্ভুত খাবার কেউ আগে কখনো খায়ওনি। কিন্তু ওই একটাই খাবার রান্না হওয়ার কারণে সবাইকে বাধ্য হয়ে সেই খাবার খেতে হয়। এবং খাবার খাওয়ার পর প্রমীলা দেবী বলেন, বাবা গো, এটা কি খাবার খেলাম? বাপের জন্মে এই ধরনের মাছের ভাত ঝোল খায়নি। খেয়ে দেন, আমার শরীরটা কেমন যেন একটা হচ্ছে। বাবা, আমাকে একটু তাড়াতাড়ি অ্যান্টাসিড দে, না হলে এক্ষুনি আমার বমি হয়ে যাবে। খাবার খেয়ে সবার অবস্থা প্রায় একই হয়ে যায়। রাতের বেলা আবার সবাই যখন খাবার টেবিলে বসে, তখন এবেলার খাবার দেখে আবার সবার মুখ বেঁকে যায়। বৌদি, এটা কি ঝিঙের তরকারি নাকি? কিন্তু এরকম লাগছে কেন? আমাদের ঝিঙের তরকারি তো অন্যরকম হয়। তুমি কি আবার এটাকে সেই সকালের মতো কিছু করেছো নাকি? আরে মিষ্টি, তুমি তো সত্যি সত্যি খুব স্মার্ট। একেবারে ঠিক ধরেছো, এটা নর্মাল ঝিঙের তরকারি নয়, এটা হলো আমার হাতে স্পেশাল ঝিঙের ভাত। খেয়ে দেখো, একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। মানে কি, তুমি আবার ভাত দিয়ে ঝিঙে রান্না করেছো? বৌদি, এইসব কি টর্চার বলো তো? আমরা এই ধরনের সব খাবার খেতে পারি না। তুমি তো নর্মাল ঝিঙের ঝোল আলাদাভাবে রান্না করতেই পারতে। এভাবে সব একসাথে মিশিয়ে খিচুড়ি তৈরি করার কি দরকার বলো তো? খিচুড়ি? এটা খিচুড়ি নয় মিষ্টি। দেখো, তুমি হয়তো খিচুড়ি খেতেই জানো না। খিচুড়ির সঙ্গে এই ঝিঙে ভাতের না কোনো সম্পর্ক নেই। তোমাকে তো আমি বলছি, এটা খুব টেস্টি আর হেলদি খাবার। খেয়ে দেখো, তারপর বলবে। এরপর আবার সবাই মিলে সুকন্যার হাতে ঝিঙে ঝোল ভাত খায়। এভাবেই প্রত্যেক দিন চলতে থাকে। কোনোদিন ঝিঙে ভাত, কোনোদিন মাছের ঝোল ভাত, আবার কোনোদিনও করলা ঝোল ভাত, আবার কখনো ঢেঁড়স ঝোল ভাত। এইসব খেয়ে খেয়ে সবার অবস্থা খুব খারাপ। একদিন সুকন্যা দেবীর ফোনে তার ননদ বেলা দেবী ফোন করেন আর বলেন, কি গো বৌদি, খুব তো নতুন বৌমার হাতে রান্না খাচ্ছ। একবার ননদটা কি মনেও করনি বলো? এটা কিন্তু ঠিক না, একা একা খেয়ে যাচ্ছ আর আমাদেরকে ভুলে যাচ্ছ। আরে না না দিদি, সেরকম কোনো ব্যাপার না। তুমি এরকম বলো না, এটা তোমার বাড়ি, তোমার যখন ইচ্ছা তুমি এসে ঘুরে যেও, কেমন? হ্যাঁ হ্যাঁ, আসলে বাড়িতে আজ কেউ নেই তো, তাই ভাবছিলাম একবার ওখান থেকে ঘুরে আসি। তাহলে আমি খানিকক্ষণ পরেই বেরোচ্ছি, বুঝলে? বৌমাকে বলো যেন একটু ভালো মন্দ রান্না করে রাখে। প্রতিমা দেবী তার বৌমার কাছে গিয়ে বলে, সুকন্যা, তোমার পিসি শাশুড়ি আসছে, দেখো উনি কিন্তু এসব অদ্ভুত ধরনের খাবার খাবেন না। আমাদের মান সম্মানটা বজায় রেখো, একটু ভালো মন্দ কিছু রান্না করো, বুঝলে? এই আবার কি ধরনের কথা হলো মা? আপনি নিজের হাতেই তো রান্না করা আমাকে দিয়ে দিয়েছেন, আর বলেছেন আমি যা খুশি রান্না করি, আপনি কোনোদিনও কোনো আপত্তি করবেন না। আর এখন আমাকে এভাবে কথা শোনাচ্ছেন, এগুলো কিন্তু ঠিক নয় মা। প্রতিমা দেবী আর কোনো কথা বলেন না। ঘন্টা দেড়েক পর তার ননদ যখন তাদের বাড়িতে আসেন, তখন সুকন্যা ছুটে আসে আর বলে, আরে পিসিমণি, তুমি এসে গেছো? চলো হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করে রেখেছি। বেলা দেবী খুব খুশি মনে খাবার খেতে বসেন, কিন্তু খাবারের অবস্থা দেখে তার চক্ষু চড়ক গাছ। এটা কি ধরনের খাবার? এইসব খাবার কি মানুষে খায়? আচ্ছা বৌদি, তোমরা আবার কবে থেকে এইসব খাচ্ছ বলো তো? আর বলো না দিদি, আজ কমাস ধরেই তো আমাদের এই অবস্থা হচ্ছে। না পাচ্ছি খেতে, না পাচ্ছি ফেলতে, আর বৌমাকে বলেও কোনো লাভ হচ্ছে না। আমরা খুব বিপদের মধ্যে আছি গো। আহা, এটা তো আমাকে আগে বলবে। এতদিন ধরে এত কিছু হচ্ছে আর তোমরা আমাকে বলার প্রয়োজন মনে করোনি। আচ্ছা ঠিক আছে, এখন আর চিন্তা করো না। আজ সন্ধ্যাবেলা বৌমার মাকে খেতে ডাকো, বাকি ব্যবস্থাটা আমি করে ফেলবো, বুঝলে? এভাবে বেলা দেবীর কথা শুনে প্রতিমা দেবী তার বৌমার মা অর্থাৎ মালতী দেবীকে খেতে ডাকেন। বেলা দেবী সুকন্যাকে বলেন,
বৌমা, আজ আমরা দুজনে মিলে দিদির জন্য রান্না করব। আজ তোমার ছুটি, তুমি গিয়ে তোমার মায়ের সঙ্গে গল্প করো, বুঝলে? এই কথা শুনে সুকন্যা খুশি মনে তার মায়ের সঙ্গে গল্প করতে চলে যায়। এদিকে বেলা দেবী এবং প্রতিমা দেবী দুজনে রান্না বান্না করে খাবার টেবিলে খাবার নিয়ে আসেন এবং মালতী দেবীকে খেতে দেন। এ কি, এ আবার কি ধরনের খাবার? ঘুগনির মধ্যে লুচি, মাংসের ঝোলের মধ্যে পরোটা, এভাবে কে খায়? কেন দিদি, আপনাদের বাড়িতে যদি মাছের ঝোল ভাত, ঝিঙের ঝোল ভাত আর মাংসের ঝোলের মধ্যেও ভাত দিয়ে রান্না হয়, তাহলে লুচির মধ্যে ঘুগনি, মাংসের ঝোলের মধ্যে পরোটা, এসবের মধ্যে ক্ষতি কি? খাবারের অবস্থা দেখে এবং বেলা দেবীর কথা শুনে মালতী দেবী সব ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারেন এবং তিনি তার মেয়ের কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলেন, দেখো মা, তোমার শ্বশুর বাড়ির লোকজন যেভাবে খাবার খেতে চায় তুমি কিন্তু সেভাবেই রান্না করো। আমি ওই বাড়িতে কি রান্না করতাম না করতাম সেটা এখানে রান্না করে ওদেরকে বিরক্ত করে লাভ নেই। সবার একটা খাবার ধরন রয়েছে, এজন্যই বলছি তুমি ভাত আর তরকারি আলাদা আলাদা করে রান্না করবে, বুঝতে পেরেছো? মায়ের কথা শুনে সুকন্যা পুরো ব্যাপারটা বুঝে যায় এবং এরপর থেকে সে ভাত তরকারি আলাদা আলাদা ভাবে রান্না করত এবং এভাবেই পুরো পরিবার বৌমার ঝোল ভাত খাবারের হাত থেকে মুক্তি পায়। প্রীতি তার বাবা অজয়বাবুর সঙ্গে একটি ছোট গ্রাম বাবুইহাটিতে বাস করত। প্রীতির বাবা অজয়বাবু একজন সবজি বিক্রেতা ছিল। সারাদিন বাজার হাটে সবজি বিক্রি করে যা উপার্জন করত তাই দিয়ে বাবা মেয়ের কোনো রকমের সংসার চলে যেত। এমনই একদিন প্রীতির বাবা অজয়বাবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর অজয়বাবু প্রীতিকে বলে, প্রীতিমা, শুনছিস, আজ মনে হয় আমাদেরকে না খেয়েই থাকতে হবে। এই অসুস্থ শরীর নিয়ে আমার পক্ষে বাজারে সবজি বিক্রি করতে যাওয়া সম্ভব হবে না। বাবা, আজ তোমাকে এই শরীর খারাপ নিয়ে সবজি বিক্রি করতে যেতে হবে না। আজ না হয় আমি তোমার বদলে সবজি বিক্রি করতে যাব। না রে মা, তা বললে হয় না। সবজি বিক্রি করতে অনেক খাটুনি, এখন ওই হাড় ফাটা খাটুনি করতে তুই কি পারবি? আর তাছাড়া এর আগে তো তুই কোনোদিন বাজারেও যাসনি। বাবা, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, আমি সব কিছুই পারবো। তুমি শুধু আমাকে কোন সবজির কি দাম সেটা বলে দাও, আর তারপর দেখো আমি কেমন সবজি বিক্রি করি। অজয়বাবু প্রীতির কথা শুনে মনে একটু সাহস পায় ও সে তখন প্রীতিকে সমস্ত সবজির দাম বলে বাজারে পাঠিয়ে দেয়। এরপর প্রীতি সবজি নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। তখন, এই যে সবজি নিয়ে যান, সবজি একেবারে ফ্রেশ কাঁচা কাঁচা টাটকা সবজি। প্রীতি এভাবেই চেঁচিয়ে চেঁচিয়ে সবজি বিক্রি করছিল। ঠিক সেই সময় মলয় নামে একটি ছেলে সবজি কিনতে আসে ও সে প্রীতিকে দেখে মনে মনে ভাবে, আরে বাহ, এই সুন্দরী মেয়েটা সবজি বিক্রেতা নাকি? তাহলে তো একবার গিয়ে দেখতে হচ্ছে। সবজি কিনি আর না কিনি, মেয়েটাকে বরং একবার দেখেই আসি। হ্যাঁ, দূর থেকে আমি তাহলে ঠিকই দেখেছিলাম। একে তো সত্যি সত্যিই দেখতে খুব সুন্দর। এরকম মেয়ে বেশ আমার জীবনসঙ্গী হতো তাহলে খুব ভালোই হতো। বলুন স্যার, কি সবজি দেব? এই শীতের বাজারে আপনি সমস্ত রকমের সবজি পাবেন, তাও সস্তায়। কি? ও সবজি? ও তাই বলো, আমি তো ভাবলাম তুমি অন্য কিছু বলছো। তাহলে ঠিক আছে, তুমি আমাকে 500 গ্রাম পালং শাক আর 200 গ্রাম টমেটো দাও, আর 200 মটরশুঁটিও দিয়ে দিও। এরপর প্রীতি সমস্ত সবজিগুলোকে একটা প্যাকেটে ভরে দিয়ে দেয়। এ নিন স্যার আপনার সবজি। এরপর মলয় সবজির পরিবর্তে প্রীতিকে টাকা দিয়ে চলে যায়। প্রীতির বাবা অজয়বাবু সুস্থ না হওয়ায় প্রীতি এখন থেকে রোজ সবজি বিক্রি করার জন্য বাজারে আসে এবং এদিকে মলয় প্রীতিকে দেখার জন্য রোজ সবজি কিনতে আসে। এরপর ধীরে ধীরে মলয় প্রীতির প্রেমে পড়ে যায় এবং প্রীতিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এমনই একদিন মলয় প্রীতির বাড়ির ঠিকানা নিয়ে প্রীতির বাড়িতে এসে উপস্থিত হয় এবং প্রীতির বাবা অজয়বাবুকে বলে, এই যে কাকাবাবু, আমি মলয়, আমি এই পাশের গ্রামেই থাকি। আমি একটা কোম্পানিতে চাকরিও করি। এখন আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে, তা আপনি যদি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন তাহলে খুবই ভালো হতো। আর হ্যাঁ কাকাবাবু, এর জন্য আপনাকে কোনো যৌতুকও দিতে হবে না। আরে বাহ, তাহলে তো বেশ ভালোই হবে। এখনকার দিনে মেয়ের বিয়ে যৌতুক ছাড়া হয় না, আর আমার সেই সামর্থ্যও নেই যে মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেবো। আর এ তো দেখছি আমার ঘর বয়ে প্রীতির জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ভেবে দেখছি, তবে তুমি হ্যাঁই মনে করো।
কারণ তোমার সঙ্গে বিয়ে দিতে আমারও কোনো আপত্তি নেই। এরপর অজয়বাবু মলয়ের সঙ্গে প্রীতির বিয়ে দিতে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই সাধারণ নিয়মে মলয়ের সঙ্গে প্রীতির বিয়ে হয়ে যায়। এরপর বিয়ে করে মলয় প্রীতিকে নিজের বাড়ি নিয়ে গেলে মলয়ের মা ইন্দ্রাণী দেবী প্রীতিকে বরণ করে ঘরে তোলে। এসো বৌমা, বাড়িতে এসো, আজ থেকে এই বাড়ি তোমার, আজ থেকে তুমি এই বাড়িকে নিজের বাড়ি বলেই মনে করবে। এরপর প্রীতি বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাড়ির চারপাশ দেখতে থাকে। বাড়িটা বেশি বড় না হলেও তবে তাদের বাড়ি থেকে বড় ছিল। এরপর প্রীতি মলয়ের বাড়িতে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। কিন্তু এমনই হঠাৎ একদিন মলয় অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? আর বলো না প্রীতি, আজ থেকে আমার চাকরিটাও চলে গেল। এখন আমি কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। হয়তো আমাকে অন্য একটা চাকরির ব্যবস্থা করতে হবে। ধুর, কিছুই ভালো লাগছে না। এখনকার দিনে কোম্পানিগুলোর কাজের কোনোই স্থায়িত্ব নেই। কখন 2 মাসে কাজ চলে যায়, কখন আবার 4 মাসে, তারপরে ব্যাস চাকরি থেকে বের করে দেয়। এ নিয়ে তুমি বেশি চিন্তা করো না। এখনকার দিনে কোম্পানির তো আর কোনো অভাব নেই, দেখবে ঠিক কোনো একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এরপর মলয় একটা চাকরির জন্য ব্যবস্থা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয় না। কয়েকদিন পর চাকরির খুব দরকার থাকায় মলয় কম বেতনের একটা চাকরির ব্যবস্থা করে ফেলে। এভাবে আর কতদিন চলবে? বাড়িতে কোনো সবজি নেই যে রান্না করব। সেই কবে মাস হবে তবে তুমি বেতন পাবে। এখন আমিই বা কি করব বলো প্রীতি? আমি তো কম বেতনের হলেও একটা যে কোনো চাকরির ব্যবস্থা করেছি। এবারে যতক্ষণ না পর্যন্ত মাসের শেষ হচ্ছে ততক্ষণ তো টাকাও পাবো না। প্রীতি আর মলয় কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় ইন্দ্রাণী দেবী সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, বৌমা, কিছু রান্না হলো? বেলা হয়ে যাচ্ছে যে। না মা, আজ বাড়িতে কোনোই সবজি নেই, শুধু আটা পড়ে আছে। আমি বরং এক কাজ করি, শুধু রুটি বানাই। এরপর প্রীতি সবার জন্য রুটি বানিয়ে আচার দিয়ে ইন্দ্রাণী দেবীকে ও মলয়কে রুটি খেতে দেয়। এ কি প্রীতি, আচার দিয়ে রুটি? এই আচার দিয়ে আবার রুটি কেউ খায় নাকি? আমি তো জীবনে প্রথম দেখছি। আমি যখন ছোট ছিলাম বাড়িতে কিছু সবজি না থাকলে মা আমাদেরকে এরকম করেই রুটি খেতে দিত। এরপর ইন্দ্রাণী দেবী ও মলয় রুটি দিয়ে আচার খায় এবং বলে, আরে বাহ, সত্যিই তো খুব অসাধারণ খেতে। আমার তো প্রথমবারে খেয়ে খুবই ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, তোমার হাতে জাদু আছে বৌমা। তুমি এত সুন্দর আচার বানাতে পারো, আগে জানতাম না তো। আমি তো ভাবছি এবার থেকে সবজি দিয়ে নয়, রোজ আচার দিয়েই রুটি খাবো। হ্যাঁ মা, আমার মায়ের থেকেই আমি ছোটবেলায় আচার বানানো শিখেছিলাম। সত্যিই তোমাদের দুই মা মেয়ের হাতে জাদু আছে, যে একবারেই আচার খাবে সে আঙুল চাটতেই থাকবে। এভাবেই ধীরে ধীরে দিন অতিবাহিত হতে থাকে। মলয় নিজের জন্য কম বেতনের একটা চাকরির ব্যবস্থা করলেও মাস শেষ হলে তবেই হাতে টাকা আসবে। ততদিন বেশ কষ্টের সঙ্গেই দিন কাটছিল। এমনই একদিন প্রীতি মলয়কে বলে, এই যে মলয়, শুনছো? আমি কয়েকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু এটা বলা ঠিক হবে কি আমি ঠিক বুঝতে পারছি না। আরে তুমি এরকম অর্ধেক কথা না বলে পুরোটাই বলো না যে তুমি কি করতে চাও। তাহলেই তো আমি বুঝবো যে তোমার মনের ভিতরে কি পরিকল্পনা চলছে। আমি বলছিলাম, সেই তো আমি সারাদিন বাড়িতে বসে থাকি, কোনো কাজ থাকে না। যদি আমি আচার বানিয়ে বিক্রি করি তাহলে তো কিছু টাকা রোজগার হবে। হ্যাঁ, এটা তুমি খুব ভালো কথা বলেছো, কিন্তু আচারের সব জিনিস কিনতে গেলে তো অনেক টাকা লাগবে, সেই টাকাও তো আমাদের কাছে নেই। আচ্ছা মা, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। আমি আমার স্যালারিটা পেলেই না হলে তোমরা আচারের ব্যবসা শুরু করবে। আর তো মাত্র কয়েকদিনই বাকি আছে এই মাসের শেষ হতে। হ্যাঁ, এটাই ঠিক হবে। এরপর কয়েকদিন পর মলয় স্যালারি পেলে সেই টাকা দিয়ে প্রীতি আচারের সব মশলা এবং গাজর, লেবু, আম বাজার থেকে কিনে আনে এবং ঘরে আচার বানিয়ে বাজারে বিক্রি করতে যায়। আচার নিয়ে যাও, আচার, টক মিষ্টি আচার। প্রীতির কথা শুনে সেখানে একটা মহিলা আচার কিনতে আসে। আচার কত করে? 100 টাকা কেজি। আরে বাহ, এত সস্তা! আচারের গন্ধ শুকেই তো জিভে জল চলে আসছে, না জানি খেতে কেমন হবে। এ নিন, আপনি আচার খেয়ে দেখুন আগে, তারপর কিনবেন। আহা, কি সুন্দর খেতে! আমাকে 1 কেজি দিন।
আমার বৌমা প্রেগনেন্ট, এত সুন্দর আচার খেলে ওরও মন ভালো হয়ে যাবে। এভাবেই সেদিন প্রীতির বানানো সব আচার বিক্রি হয়ে যায়। এরপর আচারের প্রসিদ্ধতা আরও বাড়তে থাকে এবং আরও আচার বিক্রি হতে থাকে। এভাবেই ধীরে ধীরে তারা অনেক লাভবান হয়ে যায়, যার ফলে তাদের সংসারের অভাব মোচন হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।